বাংলাদেশে ডাক্তার মানে আমরা বলি যে ওষুধ দিবে, ওষুধ খাবো, সুস্থ হয়ে যাবে। সবারই এরকমই ধারণাটা হয়। আমাদের ভেতরে আসলে সামাজিকভাবে ঢুকিয়ে দেওয়া হয় তোমাকে ডাক্তার হতে হবে, এবং ডাক্তার বলতে আমরা এমবিবিএস কেই বুঝি। রিহ্যাবিলিটেশন হেলথ সায়েন্সের সামাজিকভাবে যে ভূমিকাটা, এটা আসলে যারা ভুক্তভোগী হয়নি তারা বুঝতে পারবে না। ডক্টর অফ ফিজিওথেরাপি নামে একদম রিকগনাইজড যে আমাদের কোর্সটি রয়েছে, অল অফ দেম আর ডক্টর। শুধুমাত্র আমরা সার্ভিস দিচ্ছি না, ট্রিটমেন্ট দিচ্ছি না, সাথে আমরা দোয়াও নিচ্ছি। তাদের ওই দোয়াটা আসলে এটা চিন্তা করা যায় না। একটা বাচ্চা জন্মের পর থেকে তার পা বাঁকা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সে বাঁকা মানে কি একেবারেই সে অকেজো হয়ে গেল, এর ট্রিটমেন্ট আছে? অবশ্যই আছে। বাংলাদেশে সবচেয়ে ইয়াং গ্রুপদের মধ্যে যারা সুইসাইড করে, আপনি জানেন যে কাদের সংখ্যা সবচেয়ে বেশি? ডক্টরদের আসছে বোধহয়। ডক্টরদের ওইভাবে বলে নাই, উনি মেডিকেল নিয়ে যারা পড়াশোনা করতে যায়, কারণ এত লম্বা প্রক্রিয়া এবং এত পড়াশোনা, একটা ডিপ্রেশনের মধ্যে চলে যায়। এবং মানে ভালো ডক্টর হতে যেই পরিমাণ সময় লাগে বা এস্টাবলিশমেন্টের জন্য যেই পরিমাণ ধৈর্য লাগে, অনেক ছেলে মেয়ের ক্ষেত্রেই সেটা হয়তো কঠিন হয়ে যায়। আমরা অনেকেই মনে করি যে আমরা কি বিএমডিসির আন্ডারে কিনা, একেবারেই না। আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য যে সংস্থাটি আত্মপ্রকাশ করেছে সেটি বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল। এটা 2014 সালের কথা। আমার আম্মা, মানে আমরা আবিষ্কার করি, মানে ডাক্তার দীর্ঘদিন ধরে ওনার চিকিৎসা করছিলেন, উনি সেটা হাঁটুতে তার ব্যথা তিনি ওষুধ শুরু করলেন, তারপর একটা পর্যায়ে ডাক্তার ইনজেকশন শুরু করলেন, এটা বোধহয় 2 বছর কন্টিনিউ করলেন। সো একটা পর্যায়ে গিয়ে বুঝলাম যে, এবং ডাক্তার বললেন যে উনি আর মানে সচল আগের মতো উনি হাঁটতে পারবেন না, উনি আর হেঁটে কোথাও যেতে পারবেন না, ইনফ্যাক্ট ওয়াশরুমে পর্যন্ত যেতে পারবেন না। তো তখন আমরা ভাই বোনরা সবাই মিলে একটু টেনশনে পড়ে গেলাম। আমার আম্মার বয়স তখনও এত হয় নাই, সেটা আরো 14 সালের কথা, মানে কত বছর, 12 বছর আগের কথা। ওই সময় আমার এক বন্ধুর ওই যে প্যারালাইজড হয়ে গেছিল, একটা কি যেন একটা ভাইরাসে প্যারালাইজড হয়ে গেল, মেবি জিবিএস, কোলেনবারি সিনড্রোম। আচ্ছা, ওর পুরো শরীরটা অবশ হয়ে গেল এবং ও 4 বছরের ট্রিটমেন্ট নিছিল হচ্ছে সিআরপি তে। ওর কাছ থেকে ও আমাকে বলল যে তুই খালাম্মাকে কর, সিআরপি তে নিয়ে যা। এই তখন সিআরপি তে গেলাম। এইটা আমার কাছে একটা ম্যাজিক মনে হয়েছে যে উনি তারপর মাত্র কিছুদিন থেরাপি দিল, 15 দিন মনে হয় টানা। ইনফ্যাক্ট হসপিটালেও ভর্তি ছিলেন না, বাসা থেকেই, মানে প্রথম কয়েকদিন গেলেন আসলেন, তারপরে বাসায় ওই একজন থেরাপিস্ট উনি থেরাপি দিলেন। এবং তারপর আলহামদুলিল্লাহ তিনি তারপরে হজ করে আসছেন, ওমরা করে আসছেন, আমরা একসাথে গিয়ে আসছি। তারপর থেকে আপনাদের এই ট্রিটমেন্টটা সম্পর্কে আমার আইডিয়া তৈরি হলো। বাংলাদেশে ডাক্তার মানে আমরা বলি যে ওষুধ দিবে, ওষুধ খাবো, সুস্থ হয়ে যাবে। সবারই এরকমই ধারণাটা হয়। রাইট। সেই জায়গা থেকে আমি জানলাম যে ফিজিওথেরাপি নামে এরকম একটা চিকিৎসা পদ্ধতি আছে, যেটা ওষুধ ছাড়া চিকিৎসা হয় অলমোস্ট। এবং শরীরের কিছু, আমাদের শরীর তো আসলে অনেক ধরনের অর্গান এবং অনেক রকমের চর্চা থাকা দরকার, এক্সারসাইজ, যেটা আমরা করি না, যার কারণে আমাদের আসলে এই বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। তারপর থেকে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, এই 3টা বিষয় নিয়ে আমার কিছুটা আইডিয়া তৈরি হলো। আমার মনে হয় আমার মতো আপনারা যারা আজকে স্টার পডকাস্ট দেখছেন, আপনারা অনেকেই এই ভুক্তভোগী না হলেও আপনারা এটা সম্পর্কে আইডিয়া থাকা উচিত। সেই জন্য আজকে আমরা একজন গেস্ট নিয়ে এসেছি, তার সাথে এই গল্পটা আমার মনে হয় আপনাদের অনেকের জন্যে একটা দারুণ ব্যাপার হবে। আপনারা এটা শুনবেন, এই পুরো পডকাস্টটা আমার মনে হয় আমরা বেশিক্ষণ টানবো না, আমরা অল্প কিছু সময় আপনাদের সময় নিব এবং আমরা ধারণা যে অনেক বিষয় আপনাদের পরিষ্কার হবে। আচ্ছা, আমাদের সাথে আজকে ময়মনসিংহ কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসের সম্মানিত অধ্যক্ষ, একজন ফিজিওথেরাপি চিকিৎসক রোকসানা আক্তার আপা আছেন। ওয়ালাইকুম আসসালাম আপা, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে চিকিৎসা পদ্ধতি, আমাকে একটু ধারণা দেবেন যে মানুষ এই চিকিৎসা পদ্ধতি মাত্র কয়েকদিন আগে আমরা সরকারের একটা প্রজ্ঞাপন দেখলাম, সেখানে সম্ভবত এমবিবিএস যারা ডক্টর এবং আপনাদের এখান থেকে যারা বের হচ্ছেন রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনার, আচ্ছা, তারাও সেম কোর্স, মানে 4 বছর না 5 বছর? আমাদের 5 বছর কোর্স, 1 বছর বাধ্যতামূলক ইন্টার্নশিপ সহ। আমি একটু শুরু থেকে বলি কথাগুলো।
আমি সবসময় বলি লাইফ ইজ ভেরি বিউটিফুল। তো এই যে বিউটিফুল লাইফ, এই লাইফটাকে আসলে আমরা কিভাবে উপভোগ করতে পারি, কিংবা কোন পর্যায়ে গেলে কিভাবে আমরা আমাদের জীবনধারাকে পরিবর্তন করে কিংবা এটাকে সকর্মক রাখলে আমি আসলেই ভাবতে পারি যে আমার লাইফটা আসলেই বিউটিফুল। তো এরই ধারাবাহিকতায় আমাদের চিকিৎসা বিজ্ঞান আমরা জানি যে এখন আসলে অনেক উন্নত, সায়েন্স অনেক দূর এগিয়ে গিয়েছে, একই সাথে এগিয়ে গিয়েছে রিহ্যাবিলিটেশন হেলথ সায়েন্স। এই রিহ্যাবিলিটেশন হেলথ সায়েন্সের প্রধান 3টি শাখা ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি। এই 3টি কোর্সই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে পরিচালিত হচ্ছে বিভিন্ন কলেজে। তার মাঝে আমাদের ময়মনসিংহ কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টি, রাইট, মেডিসিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং মেডিসিন ফ্যাকাল্টির অধীনে রয়েছে এই 3টি সাবজেক্টই। আচ্ছা, তার মানে ওনাদেরকে সার্টিফিকেট কি ঢাকা বিশ্ববিদ্যালয় দিবে, রাইট। আচ্ছা, এটা আমরা অনেকেই বুঝতে পারি না। আমরা মনে করি যে এই কলেজগুলো আসলে হয়তো, যেমন আমার কথাটাই বলি যে ময়মনসিংহ কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস ময়মনসিংহে, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে সার্টিফিকেট দিবে? আমি একটু একই সাথে বলতে চাই যে বাংলাদেশের অন্যান্য মেডিকেল কলেজগুলো একই নিয়মে একই ধারাবাহিকতায় চলছে, তারই ধারাবাহিকতায় আমাদের কলেজটিও। মানে এমবিবিএস ডিগ্রি সেটাও কি ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিসিন ফ্যাকাল্টি, অর্থাৎ যে কলেজগুলো যে বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, ঢাকা বিভাগে যে কলেজগুলো রয়েছে, মেডিকেল কলেজগুলো, হেলথ সায়েন্সের যে কলেজগুলো, সেগুলো ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। এখন যারা মেডিকেল কলেজে পড়ে 4 বছর, 5 বছর, 6 বছর, তাদের 1 বছর ইন্টার্নশিপ সহ তাদেরকে ডাক্তার বলা হয়। আপনাদের কেউ কি ডাক্তার? আসলে এই শব্দগুলো মীমাংসিত এখন। আপনি জানেন যে আমাদের 2018 সালে আমাদের যে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল গঠিত হয়েছে এবং এরই ধারাবাহিকতায় আমাদের 2026-এর 23শে এপ্রিল আমাদের গ্যাজেটটি প্রকাশিত হয়েছে, একদম আইনকে মেনটেন করে। তো সেখানে আমাদেরকে পরিচালিত কারা করবেন, আমাদের ডেজিগনেশন কি হবে, আমাদের কলেজের শিক্ষানীতি কি হবে, যারা রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনার হিসেবে বের হচ্ছেন তাদের চিকিৎসা পদ্ধতি কী হবে, সব কিছু স্পষ্ট করে লেখা আছে। সো আমাদের এখানে যে একটি মিসকনসেপ্ট থাকে যে আমরা অনেকেই মনে করি যে আমরা কি বিএমডিসির আন্ডারে কিনা, একেবারেই না। আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য যে সংস্থাটি আত্মপ্রকাশ করেছে সেটি বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল। সো আমাদের বিএমডিসির মতোই, মানে এমবিবিএস যারা, হ্যাঁ, ওনাদের যেরকম একটা কাউন্সিল, আমাদের কাউন্সিল লাইসেন্স দিচ্ছে ডক্টরদেরকে, আপনাদেরকেও এরকম আমাদেরকেও লাইসেন্স দিবেন বিআরসি, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল 2018। আচ্ছা, কিন্তু একটা প্রশ্ন আমার কাছে মনে হয় যে এমবিবিএস সব জায়গায় আমরা এই ডাক্তারদেরকে দেখতে পাই, তারা অনেক সম্মানিত মানুষ। আপনাদের ওইভাবে কোনো নাই, প্রচার নাই বা প্রকাশ নাই, এটা কেন? আমি যেটা মনে করি আসলে ফার্স্টলি হচ্ছে অ্যাওয়ারনেসের একটা অভাব রয়েছে। দ্বিতীয় হচ্ছে যে আমরা আসলে দেখবেন, আমরা ছোটোবেলা থেকেই যখন আমাদের ফ্যামিলিতে আমরা ছেলেমেয়েরা বড় হই, আমাদের ভেতরে আসলে সামাজিকভাবেই ঢুকিয়ে দেওয়া হয় তোমাকে ডাক্তার হতে হবে, এবং ডাক্তার বলতে আমরা এমবিবিএসকেই বুঝি কিংবা বিডিএস অথবা এইভাবেই আমরা চিন্তা করি, এবং ছেলেদেরকে আমরা উৎসাহিত করি ইঞ্জিনিয়ার হতে হবে, বুয়েটে পড়তে হবে। কিন্তু এরও যে বিকল্প কিছু প্রফেশন রয়েছে যারা সমান সম্মান নিয়ে কাজ করছেন এবং তাদের একটা বিশাল ভূমিকা, রিহ্যাবিলিটেশন হেলথ সায়েন্সের সামাজিকভাবে যে ভূমিকাটা, এটা আসলে যারা ভুক্তভোগী হয়নি তারা বুঝতে পারবে না। আপনি যে গল্পটা বললেন শুরুতেই আপনার মায়ের কথা, আপনি একবার চিন্তা করুন যে আজকে একটি সিআরপিকে আপনি চিনেন এই ট্রিটমেন্টটি ছিল বলে, তাহলে এই যে শত শত হাজার হাজার মানুষ যে চিকিৎসা নিচ্ছে যে জায়গাটি থেকে, যে প্রফেশনালসদের কাছ থেকে, তাদেরকে আমরা কেন মানে সুন্দর দৃষ্টিতে দেখার মন মানসিকতা কেন তৈরি করছি না? এটা প্রধান কারণ অ্যাওয়ারনেসের ল্যাকিংস। আমরা আসলে ডোর টু ডোর এখনো পৌঁছতে পারিনি। অন্য দেশে এটা কিরকম? অন্য দেশে ভালো অবস্থায় আছে। আপনি জেনে খুশি হবেন, দেশের বাইরে ইউরোপীয় কান্ট্রি এবং আমাদের যে এশিয়াটিক কান্ট্রিগুলো আছে, প্রত্যেকটা জায়গাতে যারা হচ্ছে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, ব্যাচেলর অফ যে আমাদের রিহ্যাবিলিটেশন হেলথ সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে, এবং ডিপিটি, ডক্টর অফ ফিজিওথেরাপি নামে একদম রিকগনাইজড যে আমাদের কোর্সটি রয়েছে, অল অফ দ্যাম আর ডক্টর। এটা তো আসলে একটি জাস্ট প্রিফিক্স। হ্যাঁ, কাজ হচ্ছে আমাদের চিকিৎসা বিজ্ঞান নিয়ে মানুষকে স্বনির্ভরতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া, তার হারিয়ে যাওয়া স্বপ্নটাকে আবার পূরণ করে দেওয়া। মাত্র এই বোধহয় 1-2 সপ্তাহ আগে
আপনাদের একটা প্রজ্ঞাপন রাইট, আনুষ্ঠানিকভাবে সরকার প্রজ্ঞাপন, থেকে আসলো। জি। এই প্রজ্ঞাপনের ফলে আপনারা কি কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন এরকম কিছু? রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া গেল এবং আমাদের এখানে আমাদের প্রজ্ঞাপনটিতে সবকিছু ইন ডিটেলস দেওয়া আছে যে আমাদের পরিচালনা কমিটি কারা হবেন, আমাদের ডেজিগনেশন কি হবে, আমাদেরকে কন্ট্রোল করার কমিটিটা কী হবে, কাউন্সিল কোনটি, সব কিছু ডিটেলস আছে। আমি মনে করি যে এটি বাংলাদেশের জন্য একটি নতুন দ্বার উন্মুক্ত করলো এবং রিহ্যাবিলিটেশন প্রফেশনালস যারা রয়েছেন তাদের যে জায়গাটি কাজ করা সেটি আরও অনেক বেশি প্রসারিত হলো এবং এর মাধ্যমে যে শুধুমাত্র আমরা উপকৃত তা না, বাংলাদেশের যে মানুষগুলো আজকে ডিসেবিলিটি এবং ডিসেবিলিটির রিস্কে রয়েছে, বাত ব্যথা প্যারালাইসিস আমরা যাদেরকে বলছি, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের অন্তর্ভুক্ত যারা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের যে অ্যাডাল্ট পেশেন্টগুলো আছে, এই পেশেন্টগুলো আসলে না জানার জন্য তারা উপযুক্ত জায়গায় গিয়ে ট্রিটমেন্টটা নিতে পারে না। আচ্ছা, কি ধরনের আরেকবার যদি একটু ক্রাইটেরিয়া বলেন, কারণ আমার মতো অনেক বোকা মানুষ আছেন যারা আসলে এটা জানেনই না যে এই ধরনের ট্রিটমেন্টও হতে পারে। এর মনে হয় যে এটাই নর্মাল। একটা বাচ্চা জন্মের পর থেকে তার পা বাঁকা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সে বাঁকা মানে কি একেবারেই সে অকেজো হয়ে গেল, এর ট্রিটমেন্ট আছে? অবশ্যই আছে। আমি একটি এক্সাম্পল দিয়ে বলি। সাপোজ ধরেন আমার একজন খুব কাছের একজন, আমার প্যারেন্টসের ভেতরে একজন স্ট্রোক করেছেন। আমি একটু অ্যাডাল্ট নিউরোলজিক্যাল ডিসঅর্ডার থেকে শুরু করি। তিনি যখন প্যারালাইসিস হয়েছেন তখন তার যে সাইন সিমটমসগুলো আমরা দেখি যে তার এক পাশ অথবা উভয় পাশ একদম অবশ হয়ে গেল, তিনি হাঁটতে পারছেন না, কোনো ধরনের সক্ষমতা তার নেই, তিনি তার ড্রেস আপটি করতে পারছেন না, তিনি তার কাজে ফিরে যেতে পারছেন না, কথা বলতে পারছেন না, সে তার যে দৈনন্দিন যে কাজকর্মগুলো যেগুলোকে আমরা অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং বলি সেগুলো করতে পারছেন না। তো আমরা যখন প্রাথমিক অবস্থা তার থাকে আমরা তখন তাকে কি করছি, ডেফিনেটলি একজন নিউরোলজিস্টের কাছে যাচ্ছি, তিনি তার প্রাথমিক ট্রিটমেন্টটা করছেন, সার্জারি লাগতে পারে কিংবা হচ্ছে মেডিসিনেও তিনি ভালো হতে পারেন। এই যে উনি মেডিসিন কমপ্লিট হলো, তার ফার্স্ট স্টেজটা তার কমপ্লিট হলো, তাকে আমরা বাসায় নিয়ে আসলাম। ওই মুহূর্তে তার অবস্থাটা কি, উনি কিন্তু তখনও প্যারালাইসিস অবস্থায় আছেন, তিনি তার কোনো ধরনের সক্ষমতাই নেই, উনি কোনো কাজ করতে পারছেন না, হাঁটতে পারছেন না, বসতে পারছেন না, ইভেন তো সে যে তার খাবারটা নিজের হাতে খাবে সেটাও করতে পারছেন না, কথা বলে উনি প্রকাশ করতে পারছেন না তার প্রয়োজনটুকু। আপনি কি তাকে বলবেন যে তার ট্রিটমেন্ট কমপ্লিট হয়েছে? নিশ্চয়ই আমরা বলবো না, বিকজ তিনি যে পর্যন্ত নিজের সক্ষমতা ফিরে না পাবেন, তিনি কাজ করতে না পারবেন, স্বনির্ভর না হবেন, তিনি তার কাজে ফিরে যেতে না পারবেন এবং তার কথা দিয়ে মানুষকে বলতে না পারবেন তার মনের ভাষা, আমরা তো সেই পর্যন্ত এই লোকটিকে বলতে পারি না যে তিনি কমপ্লিটলি ট্রিটমেন্ট পেয়েছেন। তার মানে যারা স্ট্রোক করে তাদেরকে আপনারা ট্রিটমেন্ট করে তাদেরকে সুস্থ করাও সম্ভব? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। আর কাদের? এবং একই সাথে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের যে বাচ্চাগুলো আছে, যেমন আপনি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার নাম শুনেছেন, এডিএইচডি অ্যাটেনশন ডেফিসিট, যে আমাদের এডিএইচডি যে পেশেন্টগুলো আছে, আমাদের ডাউন সিনড্রোমের আছে, আমাদের ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি আছে, ডেভেলপমেন্টাল ডিলে আছে, যারা কথা বলতে পারছে না, ইভেন সেরিব্রাল পালসির যে বাচ্চাগুলো আছে, এই যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অন্তর্ভুক্ত যে বাচ্চাগুলো তাদেরকে নিয়ে কাজ করছি আমরা। এবং একই সাথে বাত ব্যথা প্যারালাইসিসের যে রোগীগুলো রয়েছে, প্রতিবন্ধিতায় আছে অথবা প্রতিবন্ধিতার ঝুঁকিতে যে বাচ্চা মানুষগুলো রয়েছে, যেমন আমার এখন ইভেন আমি আরেকটা কথা সাথে বলি যে একই সাথে আমাদের নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে, এই মানুষগুলোর জন্য ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনার্সদের যে ট্রিটমেন্ট ভীষণভাবে প্রয়োজন। আমরা জানি না বলে সেই জায়গাগুলোতে পৌঁছতে পারছি না। আমি কয়েকদিন আগে একটা বয়স্ক মানুষের একটা হসপিটালে গিয়েছিলাম, যারা মানে এরকম সিনিয়র সিটিজেন এবং সেখানে তারা পয়সাওয়ালা মানুষ, সো তাদের জন্য হসপিটাল আছে, তাদের জন্য থাকার জায়গা, খাওয়ার জায়গা এবং বিভিন্ন রকমের এই যে আপনারা যেটা বললেন, এই আমি দেখেছিলাম আপনার প্রোগ্রামটি। আচ্ছা, তাই? আচ্ছা, তো সেইখানে আপনাদের এইখানে আমাদের এখানে বয়স্ক মানুষরা যখন এরকম আস্তে আস্তে শরীরের একটা অর্গান কাজ করা বন্ধ করে দেয়, প্যারালাইজড মতো কিছু একটা হয়ে যায়, তখন তাকে অকেজো ভাবা হয়। আমরা সেই জায়গা থেকে তাকে ফিরিয়ে আনতে চাই, আমরা সেখান থেকে তার স্বপ্নগুলোকে গড়ে তুলতে চাই। আপনি দেখেন আজকে একজন মানুষ যখন 40 আপ 50 আপ, কিংবা আমি মনে করছি যে উনি আমার ফ্যামিলির একজন ওল্ড ওয়ান, এই যে আমাদের ভাবনাটুকু যে এই ভদ্রলোক বোধহয় কিছু করতে পারবেন না কিংবা উনি আমার ফ্যামিলির জন্য বোঝা হয়ে গেছেন, আসলে কি এটা ঠিক? আমি যেটা মনে করি যে আমরা যখন একটা পরিণত বয়সে পৌঁছে যাই, ওই মুহূর্তে আমার কাছে মনে হয় আমার সবচেয়ে বেশি দরকার স্বনির্ভরতা। আমি আমার কাজটুকু নিজে করব, আমার বাত ব্যথা থাকবে না, আমি কোনো কিছুর জন্য অন্যের উপর ডিপেন্ড করব না, যেন কেউ আমাকে বোঝা না ভাবে। আমি যেভাবে সারা জীবন স্বপ্ন দেখে আসছি সেই স্বপ্নগুলোর এন্ডিং হবে এখন,
সো আমাকে থাকতে হবে সবচেয়ে বেশি এই জায়গাগুলোকে নিয়ে আমাকে স্বপ্ন দেখতে হবে, কিংবা আমাকে চিন্তা করতে হবে যে আমি একজন রেসপেক্টেবল পার্সন এখানে। আচ্ছা। তো সেই জায়গাটা কেন আমরা হারিয়ে যেতে দিব? আচ্ছা। আমরা দিতে চাই না, এবং এই জায়গাটিতে আমাদের প্রফেশনালসরা কাজ করছে নিবেদিতভাবে, এবং আচ্ছা। নিডসটা অনেক বেশি আসলে। আচ্ছা, বাংলাদেশে এর নিডস অ্যাসেসমেন্ট এবং এটার চাহিদা কী রকম, একই সাথে এই ক্যারিয়ার যারা পছন্দ করবেন তাদের জন্য আসলে কি সুযোগ আছে? আমরা তো হসপিটালে গিয়ে তাদের মানে এরকম ফিজিওথেরাপি কি প্রত্যেকটা হসপিটালে আছে? আচ্ছা, এখন আছে প্রত্যেকটা হসপিটালে ফিজিওথেরাপিস্টদের আছেন, এবং সরকারি হসপিটালে, উপজেলা? সরকারি হসপিটালেও আছে, বা না, উপজেলা পর্যায়ে নেই। সরকারি হসপিটালেও আসলে আমাদের যে একদম কি বলবো, যে নবম গ্রেডে আমাদের যে নিয়োগটার কথা আমাদের প্রস্তাবনা হয়েছে, সেই জায়গাটি এখনও আসলে আমরা সরকারের দৃষ্টিকোণটা এখনও ভালোভাবে আমরা এখানে পৌঁছতে পারিনি। তো আমরা আসলে আপনার মাধ্যমে সেই জায়গাটায় নক করতে চাই, কারণ এই প্রফেশনালসরা যারা কাজ করছে নিবেদিতভাবে প্রত্যেকটা গভর্নমেন্ট হসপিটালে, প্রত্যেকটা উপজেলা পর্যায়ের হসপিটালগুলোতে ভীষণভাবে প্রয়োজন নেই বলেই আজকে সচেতনতাটা মানুষের ভেতরে এখনও পৌঁছতে পারেনি। বাট আমরা যে বঞ্চিত মানুষগুলোকে দেখি, যে মানুষগুলো আজকে এই অবস্থায় আছে, তাদেরকে যদি আসলে গভর্নমেন্ট থেকে কোনো সহযোগিতা না করা হয়, তাহলে কিন্তু আমরা পৌঁছতে পারবো না। বিকজ সবারই কিন্তু এত টাকা খরচ করে ট্রিটমেন্ট নেবে পসিবল না। বেসরকারিভাবে যে উদ্যোগগুলো এখন আছে, যারা বিভিন্নভাবে কাজ করছেন, সেগুলো আমাদের বাংলাদেশের তুলনায়, আমাদের জনসংখ্যার তুলনায় খুবই কম। আচ্ছা, তো আপনারা এটাকে মেডিকেল কলেজ বলছেন? আমরা এটাকে ডেফিনেটলি একটা মেডিকেল সায়েন্সের একটি পার্ট, এবং আমাদের এই কলেজগুলো যে নামে প্রতিষ্ঠিত হচ্ছে, যেমন আমার কলেজটির নামে আমি বলি যে ময়মনসিংহ কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস। অবশ্যই হেলথ সায়েন্সের একটি ইন্টেগ্রাল পার্ট দখল করে আছে আমাদের রিহ্যাবিলিটেশন হেলথ সায়েন্স। আচ্ছা, সেই জায়গা কাদের জন্য কোর্স, মানে এখানে স্টুডেন্ট কি রকম? কারা আসবে এখানে আমি একটু একই সাথে অ্যাড করতে চাই যে এখানেও যারা ভর্তি হবে তাদেরও যারা মেডিকেলে পড়ছে সমান যোগ্যতাতেই তাদেরকে ভর্তি হতে হয়। অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে তাদের দুটো বিভাগেই তাদের সায়েন্স থাকতে হবে, বায়োলজি মাস্ট থাকতে হবে, এবং একই সাথে আমাদের এখন পর্যন্ত আমাদের দুটো মিলিয়ে জিপিএ 8 লাগছে, এবং সেপারেটলি 3.5, এবং কোনো কোনো কলেজ এটা একটু ডিফার করে, কারণ যেহেতু এখনও আসলে প্রচারণাটা কম, সো সামটাইমস আমাদেরকে একটু স্যাক্রিফাইস করতে হয়। এবং এই বাচ্চাগুলো যখন প্রথমে অনেকে হয়তো বা বুঝতে পারে না, কিংবা অ্যাওয়ারনেসের অভাবে তারা বুঝতে পারে না যে তার ভবিষ্যৎটা কতটা সুন্দর, তার অপরচুনিটিসগুলো কোথায়, সে কোথায় কোথায় কাজ করবে, ইভেন তো তার যে ইনকাম সোর্সের একটি ব্যাপার, এটিও অনেকে আসলে বুঝতে পারে না। তো যখন ওরা ভর্তি হয়, 1-2 মাস কাটিয়ে দেয়, তখন তারা মনে করে যে আমি আমার জীবনের বেস্ট ডিসিশনটা নিতে পেরেছি। তাই, কারণ সে তখন ফেস করে আসলে বাস্তবতাটা। তো আমি সেই ক্ষেত্রে বলবো যে এটি এমন একটি প্রফেশন যেখানে শুধু মানুষকে আমি সার্ভিস দিচ্ছি না, সেই সাথে আমি তাদেরকে এমন একটি সার্ভিস দিচ্ছি যেখানে একজন মানুষ তার সব কিছু হারিয়ে সে মনে করছে আমি বোধহয় আমার ফ্যামিলির জন্য বোঝা, আমি বোধহয় আর কিছুই করতে পারবো না জীবনে, আমার বোধহয় এখানে শেষ হয়ে গেল। সেখান থেকে সে নতুন করে স্বপ্ন দেখছে, সেখান থেকে সে ব্যাক করছে, তার জীবনে সুস্থতা খুঁজে পাচ্ছে। এবং সামটাইমস আমি বলি যে মানে জীবনের কি কোনো মহৌষধ আছে কিংবা ম্যাজিক আছে যেখানে একজন মানুষ বলতে পারে আমি ভালো আছি? আমি মনে করি রিহ্যাবিলিটেশন হেলথ সায়েন্সের যে প্রফেশনালসরা আছে তারা এই ম্যাজিকটি করেন। এবং অ্যাকচুয়ালি আমি যখন একটি বাচ্চা, আমার কলেজের কথাই বলি, আমার যেহেতু ওখানে একটি হসপিটাল আছে রিহ্যাবিলিটেশন হেলথ সায়েন্স নিয়ে যারা কাজ করেন, এবং আমার শিশুদের একটি প্রজেক্ট আছে জ্যোৎস্নার আলো নামে। তো একটি বাচ্চা কথা বলতে পারতো না, একেবারেই পারতো না। তো তার অনেকগুলো ল্যাকিংস ছিল, সে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের বাচ্চা। আমাদের এখানে প্রায় 2-3 মাস ট্রিটমেন্টের পরে এই বাচ্চাটি, তাকে আমরা একটা গান শেখাতে পারলাম, গানের 3টি লাইন 4টি লাইন সে গান গিয়ে আমাদেরকে শোনাচ্ছে। আপনি বিশ্বাস করবেন না, সেই মায়ের ওই মুহূর্তের যে আবেগ, ওই মুহূর্তের যে তার হাসি, ওই মুহূর্তের যে মানে তার ভালো লাগা, আমরা নিজেরা কান্না করে দিই যখন এই মুহূর্তগুলোকে আমরা ফেস করি। একইভাবে অ্যাডাল্ট নিউরোলজিক্যাল পেশেন্ট যেগুলো আছে তাদের ক্ষেত্রেও তাই ঘটে। আপনাদের যে বাচ্চাদের জন্য, যে স্পেশাল বাচ্চাদের জন্য, তাই তো? স্পেশাল বাচ্চাদের জন্য স্কুলিং প্রজেক্ট, এটা হচ্ছে ট্রিটমেন্ট বেসড স্কুলিং, যে ওদেরকে চিকিৎসার মাধ্যমে একটু একটু করে স্বাভাবিকতার দিকে, যেহেতু ওদের জন্য আলাদা স্কুল নাই, রাইট, ওদের সাধারণ যে স্কুল সেখানে ওদেরকে নেয় না আসলে, সুযোগ নাই, কারণ ওদের অনেক কিছু লাগে। হ্যাঁ,
এবং ওদের এই তো ঝুঁকিটা নরমাল আসলে নিতে চায় না। হ্যাঁ, যদিও ইনক্লুসিভ এডুকেশন আমাদের গভর্নমেন্টের একটি ভালো প্রজেক্ট, কিংবা এই জায়গাটিতে ওনারা অনেক কিছু করার চেষ্টা করছেন, বাট অনেক সময় এমনও হয় আসলে এটা বলতেও স্বাভাবিকভাবে আমার কাছে মনে হয় যে এটা আমাদের উচিত না। যেমন নর্মাল স্কুলিংগুলোতে যখন আমরা স্পেশাল বাচ্চাগুলোকে দিতে চাই, তখন অনেক প্যারেন্টসরাও এখানে একটু নেগেটিভিটি দেখান যে আমার বাচ্চাটি সুস্থ আছে, ওর সাথে থাকলে সেও যদি নেগেটিভ হয় কিংবা এরকম, যদিও এটা ঠিক না এই ধারণাটা আমাদের। বরং আমরা মনে করি যে এই যে স্পেশাল বাচ্চাটি আছে তাকে যদি ইনক্লুসিভ এডুকেশনে অন্তর্ভুক্ত করা যায়, তখন এই বাচ্চাটি অন্য 10টা স্বাভাবিক বাচ্চার সাথে মিশে তার ভিতরে অনেক বেশি ডেভেলপমেন্ট আসবে, এবং সেই কাজগুলো আমরা করছি। আমাদের আমরা এই একটু যে ভিন্নভাবে স্পেশাল করছি। বাচ্চাদেরকে নিয়ে আসলে সমাজের এরা প্রচার বিমুখ হয়, এবং একই সাথে তারা আসলে তাদের বিষয়টা আমরা এই মিডিয়াতে প্রচারে আনি না সেইভাবে, রাইট। যে কারণে যার এরকম একটা বাচ্চা আছে, এরকম একটা সন্তান আছে, সে আসলে জানে কষ্টটা কি। ডেফিনেটলি। এই জন্যই বললেন যে আপনাদের মানে এরকম একটা বাচ্চাকে যদি আপনি একটা লাইন গান শেখান, একটা লাইন নর্মাল একটা মানুষের মতো, সে মানে ওই মায়ের জগৎটাই চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, যে শুধু যে উনি ট্রিটমেন্ট পেয়েছেন, উনি ওনার ওই সময়ের আবেগটা আসলে ব্যাখ্যা দেওয়ার মতো না। ওই মা জানেন তার কতটা তখন ভালো লাগে। একইভাবে যখন একজন প্যারালাইসিস পেশেন্ট, তিনি সব কিছু ভুলে গেছেন, কিংবা তিনি মনে করছেন আমি বোধহয় আর উঠে দাঁড়াতে পারবো না, সেই লোকটিকে আমরা যখন সচলতার দিকে ফিরিয়ে নিয়ে যাই, তিনি যখন একটু একটু করে হাঁটতে শেখেন, তিনি যখন এই হাঁটা অবস্থাতে তিনি সব কিছু আবার রিহ্যাবিলিটেশনের মাধ্যমেও তিনি আবার অফিস করছেন, কাজ করছেন, একবার চিন্তা করুন তার আনন্দের জায়গাটুকু। তো আমি সবসময় বলি যে শুধুমাত্র আমরা সার্ভিস দিচ্ছি না, ট্রিটমেন্ট দিচ্ছি না, সাথে আমরা দোয়াও নিচ্ছি। তাদের ওই দোয়াটা আসলে এটা চিন্তা করা যায় না। সেই জন্যই মানে এই সেক্টরে যারা, মানে আমি আমার ওই অভিজ্ঞতার কথা বললাম যে এই সেক্টরে যারা, তারা দিন শেষে শুধু তারা পয়সা ইনকাম করছেন সেটাই না, মানুষের যে মানে মানুষের জন্য যে সেবা, সেটা দেওয়ার পর তাদের জন্য যে তাদের মধ্যে যে একটা স্যাটিসফ্যাকশন, সেটা তাদের চোখে মুখে ফুটে ওঠে। সেটা আসলে একদম এক্সপ্লেইন করার মতো না। রাইট, এই কারণেই বোধহয় বলেন যে হ্যাঁ আমি বোধহয় মানে বেস্ট ডিসিশনটা নিতে পেরেছি। ডেফিনেটলি। ওনাদের জায়গাটা ক্যারিয়ার হিসেবে তাদের এক্সপানশনের জায়গাটা বলবেন যে তাদের দেশে কিংবা দেশের বাইরে এখান থেকে গ্রাজুয়েশন করলে বা তাদের অপরচুনিটিস গুলো বিএসসি বা বিএসসি, আচ্ছা, হ্যাঁ, ব্যাচেলর অফ সায়েন্স ইন ফিজিওথেরাপি, ব্যাচেলর অফ সায়েন্স ইন অকুপেশনাল থেরাপি এবং ব্যাচেলর অফ সায়েন্স ইন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, এই 3টি সাবজেক্টই আমাদের ঢাকা ইউনিভার্সিটি দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো আপনার যে কোশ্চেনটা, এটা আসলে আমি মনে করি এই প্রজন্মের জন্য জানাটা খুবই প্রয়োজন। এখান থেকে পাশ করে যারা ব্যাচেলর ডিগ্রি পাশ করবেন, তাদের যে কাজের অপরচুনিটিসগুলো আপনি যদি কম্পেয়ারলি বলেন, কিংবা আমরা যদি একটু কম্পেয়ার করে দেখতে পারি যে অন্যান্য প্রফেশনের তুলনায় এর সুযোগটা অনেক বেশি, অপরচুনিটিসটা অনেক বেশি, বিকজ আমরা নাম্বারে ইন কোয়ান্টিটি অনেক কম, বাট আমাদের লটস অফ পেশেন্ট উই হ্যাভ, যাদেরকে আমি ট্রিটমেন্ট দিতে পারছি না। আমাদের জনসংখ্যার তুলনায় আমাদের এই রেশিওটা এত কম। তো আমাদের কাজের যে জায়গাগুলো আছে, তার মধ্যে প্রথমত আমি বলবো যে হসপিটালগুলো, জেনারেল হসপিটালেও যেহেতু আমাদের রিহ্যাবিলিটেশন সেক্টরটি এখন আছে, সেখানে প্রথমত। দ্বিতীয়ত রিহ্যাবিলিটেশন নিয়ে যারা কাজ করছে সেই হসপিটালগুলো, তার মধ্যে আমি বললাম যে আমাদের বেলা রিহ্যাবিলিটেশন হসপিটাল আছে, আপনি সেন্টার অফ দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজডের নাম শুনেছেন, সিআরপি যেটাকে আমরা বলি, এখন পর্যন্ত রিনাউন্ড ওনারা আছেন। ইভেন এরকম অনেকগুলো হসপিটালস, অনেকগুলো অর্গানাইজেশন কাজ করছে। দেশের বাইরে সুযোগটা আরও বেশি। কিছুদিন আগে আমি একটু উল্লেখ করে বলতে চাই যে কাতার থেকে একটা সার্কুলার এসছে যে বাংলাদেশ থেকে তার অকুপেশনাল থেরাপিস্ট চাচ্ছেন স্পেসিফিক্যালি। ওনারা ওই সার্কুলারে বলে দিয়েছেন যে আমরা বাংলাদেশি যে অকুপেশনাল থেরাপিস্ট যারা রয়েছেন ব্যাচেলর, তাদের জন্য আমরা এটার সুবিধাটা ভালোভাবে রাখতে চাই। অর্থাৎ শুধু যে তারা এই সেক্টরগুলোতে কাজ করছেন তা না, তিনি ব্যাচেলর ডিগ্রি পাশ করে কিন্তু ডিরেক্টলি চেম্বার প্র্যাকটিস করতে পারছেন। ইভেন রিসার্চ যে জায়গাটা রয়েছে, গবেষণার জায়গাতে আমাদের একটা বিশাল অপরচুনিটিস রয়েছে, বিকজ এখানে এখনও অনেক মানুষ ওরকমভাবে নিবেদিতভাবে কাজ করছে না। একই সাথে যে রিহ্যাবিলিটেশন হেলথ সায়েন্সের যে কলেজগুলো রয়েছে, সেই কলেজে তিনি অবশ্যই একাডেমিশিয়ান হিসেবে কাজ করবেন, চেম্বার প্র্যাকটিস করবেন, চাকরির ক্ষেত্র তো আছেই, এবং দেশ বিদেশে তার অপরচুনিটিসগুলো অনেক বেশি। আচ্ছা, আপনি কি তাদের কথা বলবেন? যেমন এই সামনেই এইচএসসি পরীক্ষা, রাইট, পাশ করে অনেকের ইচ্ছা থাকে সে মেডিকেলে পড়বে, সায়েন্স নিয়েছে, বায়োলজিও ছিল, তো তারা একসময় হতাশ হয়ে যায়
যখন মেডিকেলে চান্স পায় না, কেন আমি seat তো চিকিৎসক limited, হতে পারলাম না? চিকিৎসক হতে পারলাম না, তাদের জন্য কি আপনাদের এইখানে সুযোগ আছে? অবশ্যই আছে। আমি সবসময় একটি কথা বলি যে একবার হেরে যাওয়া মানে, একবার যদি তুমি তোমার অ্যাডমিশন টেস্টে কৃতকার্য না হতে পারো তাহলে হেরে যাওয়া না। জীবন হয়তো বা তোমার যদি দ্বিতীয় চান্সটি দিবে, সেটি হতে পারে অনেক কিছুর ঊর্ধ্বে। সেটা হতে পারে যে আমাকে আমার আলোকিত পথে নিয়ে যাবে, সেটা হতে পারে আমার জীবনের বেস্ট ডিসিশন। তো আমি তাদের জন্য বলবো যে আমরা না জানার জন্য কিছু ডিসিশন নিতে পারি না। আর এখন যেহেতু আমরা বলি যে দু আঙ্গুলের স্ক্রলিংয়ের উপরে পৃথিবী বাস করে, সো স্ক্রলিং করে দেখা সম্ভব যে আসলে এই প্রফেশনগুলোর এখন অবস্থান কোথায়, অপরচুনিটিসগুলো কী কী আছে। আমি এখানে কাজ করে এখান থেকে আমি ব্যাচেলর ডিগ্রি করে আমি কোথায় কোথায় কাজ করতে পারবো, আমার প্রফেশনটি আজ কোথায় দাঁড়িয়ে আছে, তাহলে অনেক কিছু সমাধান হয়ে যাবে। সো এই প্রফেশনটি আমি বলবো যে প্রথমত সে একজন চিকিৎসক হবেন, রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনার, একদম এটি আমাদের প্রজ্ঞাপনে লেখা আছে যে তিনি রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনার হবেন, এবং অবশ্যই আমার কাউন্সিল নির্ধারণ করবে আমার প্রিফিক্স কী হবে, সাফিক্স কী হবে। এটা আমাদের কাউন্সিল আমাদেরকে নিয়ন্ত্রণ করবেন। সো সম্মান এবং সম্মানী দুটোই এখানে আছে, এবং আমি সামটাইমস মনে করি অনেক বেশি আছে। বিকজ আপনি একটু চিন্তা করেন, আমি কম্পেয়ারলি বলছি না অন্যান্য প্রফেশনালসদের সাথে, আমি আমার কথাটাই বলছি যে একজন ব্যাচেলর ডিগ্রি পাশ করে আপনি অনেক ভালো একটা চাকরি পাবেন, চেম্বার প্র্যাকটিস করবেন, আপনার কাছে অনেক অনেক পেশেন্ট আসবে, অনেকের পক্ষেই সম্ভব না। বাট এখান থেকে যারা রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনার, তারা পাশ করার সাথে সাথে তার জন্য চাকরি অপেক্ষা করছে, চাকরির জন্য তাকে অপেক্ষা করতে হয় না। এমন হয় যে আমি প্রফেশনালস খুঁজছি, পাচ্ছি না, ইন্টার্নশিপ করছে, তাদেরকে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছি, তাই না? বিকজ আমার তো নাম্বার অফ কোয়ান্টিটিটা অনেক কম, আমার দরকার টিচার। সো আমার চিন্তা হচ্ছে উনি পাশ করে যেন আমি তাকে পাই, সেজন্য অন্য কোথাও জয়েন না করে। এবং তাদের অপরচুনিটিসটা এমন হয়, বিশেষ করে অকুপেশনাল থেরাপি এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, এই দুটোর সংখ্যা আমাদের দেশে আরও কম। সো প্রত্যেকটা জায়গায় তাদের প্রয়োজন রয়েছে, বাট কোয়ান্টিটি নেই। সো দেখা যায় এমন হয় যে তার একজন পার্সন তার জন্য চাকরি অপেক্ষা করছে 10টা, তখন তিনি সিলেকশন করেন হুইচ ইজ বেটার ফর হিম অর হার। আপনাকে একটা বিটার ট্রুথ বলবো, মাত্র কয়েকদিন আগে প্রথম আলোতে একটা কলাম লিখেছেন আমাদের এক বড় ভাই, ওখানে বাংলাদেশে সবচেয়ে ইয়াং গ্রুপদের মধ্যে যারা সুইসাইড করে, আপনি জানেন যে কাদের সংখ্যা সবচেয়ে বেশি? ডক্টরদের আসছে বোধ হয়। ডক্টরদের ওইভাবে বলে নাই, উনি মেডিকেল নিয়ে যারা পড়াশোনা করতে যায়, কারণ এত লম্বা প্রক্রিয়া এবং এত পড়াশোনা, রাইট, একটা ডিপ্রেশনের মধ্যে চলে যায়। এবং মানে ভালো ডক্টর হতে যেই পরিমাণ সময় লাগে বা এস্টাবলিশমেন্টের জন্য যেই পরিমাণ ধৈর্য লাগে, অনেক ছেলে মেয়ের ক্ষেত্রেই সেটা হয়তো কঠিন হয়ে যায়। হ্যাঁ। ওনার ওই কলাম থেকে শিখছিলাম, পড়ছিলাম। তো সেই জায়গাটায় আপনি বলছেন যে এখান থেকে বের হলেই তার জন্য চাকরি অপেক্ষা করছে। একদম, এটা আপনি হচ্ছে এখন বলতে পারবেন যে এখন বাংলাদেশে কি পরিমাণ এই জব কি বলে এটাকে, মানে পদ খালি আছে? না, আমি অন্যান্য প্রফেশনালটা আসলে বলতে চাই না, না, আমি আমার সেক্টরটা বলতে জি, চাই। আপনাদেরটাই বলেন। আমি একদম সঠিক স্ট্যাটিস্টিক্সটা না থাকলেও আমি যেটা বলবো যে আমি আপনাকে বলবো যে আপনি আমাকে আসলে প্রফেশনালস দিন, আমি চাকরি দিব। আমার কলেজে তাদের পদ খালি আছে, আমার হসপিটালে আছে, আমার যে স্পেশাল এডুকেশনের যে প্রজেক্টটি আছে সেখানে আছে, বাট আমি পাচ্ছি না। বিকজ এখন প্রয়োজনটা অনেক বেশি, তাদের যে সংখ্যাটা বের হচ্ছে কোয়ালিফাইড হয়ে, সেই তুলনায় তাদের পদের সংখ্যাটা এখনো বেশি। কোন সাবজেক্টের এটা বেশি? তিনটা সাবজেক্টের কথা, তিনটা সাবজেক্টেরই বেশি। হ্যাঁ, আমি physiotherapy? ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির কথা বলছি। তিনটা প্রফেশনে এখনো পর্যন্ত অনেক কাজ করার সুযোগ রয়েছে। এর মাঝেও যদি আমি আরেকটু স্পেসিফাই করতে চাই, সেই ক্ষেত্রে অকুপেশনাল থেরাপি এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির তাদের অপরচুনিটিসটা আরও বেশি। কেন? বিকজ আমাদের ফিজিওথেরাপি কলেজ অনেকগুলো এখন বাংলাদেশে, বিশেষ করে ঢাকা বেসড, এবং রাজশাহীতে আছে ময়মনসিংহে, এবং একই সাথে আমি বলতে চাই যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই প্রথম আমাদের এই ফিজিওথেরাপি প্রফেশনটি ইন ক্যাম্পাসে পরিচালিত হচ্ছে। তো এটা আমাদের জন্য একটি উন্মুক্ত দ্বার, আমি মনে করি যে এটাও আমাদের জন্য একটা বেটার নিউজ। এবং একই সাথে ওই দুটো কেন এত বেশি? বিকজ এখন পর্যন্ত মাত্র 4টি কলেজে অকুপেশনাল থেরাপি রয়েছে এবং 3টি কলেজে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি রয়েছে। তো সেই জায়গায় সংখ্যাটা আরও বেশি কম, আর যেহেতু অ্যাওয়ারনেসটা কম, আসলে আমরা বুঝতে পারি না। ফিজিওথেরাপিটা এখন মাচ মোর বেটার, সবাই এখন জানে এটা সম্পর্কে। যদি ধরেন আমাদের এই আলোচনা শুনে কারো যদি ইচ্ছা তৈরি হয়, জি, সে কিভাবে যাচাই বাছাই করবে যে এটার
ভবিষ্যৎ কিরকম, ক্যারিয়ার কিরকম? এটা পড়াশোনা প্রথমত কতটা হচ্ছে কষ্টের? যে আমাদের এখানে যারা যে কলেজগুলো আছে তাদের পেজে একটু ঢোকা এবং গুগলকে জিজ্ঞেস করা, আসলে বিশ্ব এখন হাতে, এটা জিজ্ঞেস করার জন্য, জানার জন্য। আর এখনকার ছেলেমেয়েরা অনেক স্মার্ট, তারা আসলে আমাদের চাইতেও সামটাইমস অনেক কিছু খুব সহজে খুঁজে বের করতে পারে। সো এটা ওদের জন্য কোনো ব্যাপার না। আচ্ছা, আমি এরকম একটা ফ্যামিলিকে জানি যে যারা আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে এবং তারা বাংলাদেশে আর আসে নাই, কারণ হচ্ছে যে বাংলাদেশে আসার সুযোগ ছিল এবং বাংলাদেশে তার হিউজ অপরচুনিটি। ওই ভদ্রলোক বাংলাদেশ থেকেই 15-20 লাখ টাকা ইনকাম করেন মাসে। আচ্ছা আচ্ছা। সেখানে গিয়ে উনি খুব কম টাকা ইনকাম করেন এবং যারা বিদেশে থাকে, আমেরিকার মতো জায়গায় থাকে, তারা জানে Lifestyle ভালো। লাইফস্টাইলটা। তো উনি আসেন নাই। আমি ওনাকে জিজ্ঞেস করেছি, আপনি এত বড় চাকরি, এত বড় সুযোগ, ব্যবসা, ওনার অনেক বড় ব্যবসা ছিল বাংলাদেশে, আপনি কেন এখানে এসে এইরকম, মানে ছোট্ট একটা বাসায় গিয়ে আমি অবাক হয়েছি। উনি ওনার বাচ্চাটাকে দেখাইলেন, স্পেশাল বাচ্চা, মানে কিছুটা শারীরিক তার সমস্যা আছে। ওই বাচ্চাটার পেছনে আমেরিকান সরকার তাকে এত সুযোগ দিয়ে রেখেছে। Right. তার 3 জন টিচার তাকে একটা গাড়ি দিয়ে রেখেছে এবং তাকে যেই ট্রিটমেন্টটা দেয়, সেই বাচ্চাটা একেবারেই একটু সমস্যা না, অনেক প্রকট অনেকগুলো সমস্যা। সমস্যা। সে আসলে একেবারেই নর্মাল না এবং সে একেবারে হয়তো পুরোপুরি নর্মাল লাইফে সে আসতে পারবে না, বুঝতে পেরেছি। কিন্তু গভর্নমেন্ট তাকে যে কেয়ারটা করে, হ্যাঁ, বাংলাদেশে এটা অসম্ভব। বাংলাদেশে হলে এই বাচ্চাগুলোকে দিয়ে ভিক্ষা করাবে। সম্ভব না। রাইট। আমি এই তো জায়গাটিতে একটু আসতে সেই চাই। জায়গায় বাংলাদেশ নিশ্চয়ই যাবে, সেই জায়গায় অবশ্যই একটা আমরা সময় সেই যাবে। স্বপ্ন দেখি। কিন্তু কিছুটা কাছাকাছি যায়। এই যে কয়েকদিন আগে একটা প্রজ্ঞাপন হলো, সেখানে বলা হচ্ছে যে যদি এই বিল্ডিংটা এখানে বানাতে হয়, যেমন রাজুক, এই বিল্ডিং এ একজন বিশেষ মানুষ যিনি হাঁটতে পারেন না, Right. তাকে দিয়ে যেন অ্যাক্সেসিবিলিটি থাকতে হবে। অ্যাক্সেসিবিলিটি থাকতে হবে। ওদের প্রত্যেকটা বাস, আমেরিকাতে আপনি দেখবেন প্রত্যেকটা বাস, ট্রেন কিংবা খেলা দেখার জায়গা, এদের জায়গা থাকতেই হবে। Right. যদি থাকে তাহলে ট্যাক্সের পরিমাণ তাদের কম, যে ব্যবসায়ীদের। সো ডাক্তারদের ক্ষেত্রে এদের নিয়োগ, এদের এই যে আপনি প্রফেশনালদের যে পরিমাণ পদ খালি, এটা একটু ধারণা দিতে পারবেন বাংলাদেশে কি পরিমাণ দরকার হবে ভবিষ্যতে? আমি একটু বলতে চাই যে যেমন ধরেন বাংলাদেশে স্টিল গভর্নমেন্ট যে হসপিটালগুলো রয়েছে টারশিয়ারি লেভেলে, সেখানে এখনও আমাদের যে 9th গ্রেডের যে পদটি রয়েছে, আমরা আশা করি গভর্নমেন্টের সুনজর থাকবে এই প্রফেশনটির প্রতি। এই প্রফেশনালসদের যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য আমাদের সরকার নিশ্চয়ই এগিয়ে আসবেন। প্রতিটি হসপিটালে দরকার। আপনি উপজেলা পর্যায়ে যান, সেখানে প্রয়োজন। থানা হেলথ কমপ্লেক্স যেগুলো রয়েছে প্রত্যেকটি জায়গাতে, অর্থাৎ এখন যদি প্রত্যেকটি জায়গাতে একটি করে পদ হয়, তাহলেও আমি বলবো আমরা বোধহয় দিতে পারবো না সেই সংখ্যা, বিকজ আমাদের এই পরিমাণ এখনো বের হয়নি। সো যারা আছে তারাও যদি এই সুযোগটা পায়, আপনি যেটা বললেন যে আসলে আমেরিকা এতগুলো সুযোগ দিচ্ছে, সো উনি কেন ওখানে যাবেন না, কেন তিনি বাংলাদেশে থাকবেন? হ্যাঁ, তারা অনেক কিছু স্যাক্রিফাইস করেও তিনি Sacrifice ওখানে করে রেখেছেন শুধুমাত্র যাচ্ছেন। তার সন্তানের জন্য। রাইট। তো আমরা মনে করি যে আমরাও যদি এই সুযোগগুলো তৈরি করতে পারি, আমরা জি। যদি এই ব্রাঞ্চগুলোকে, এই জায়গাগুলোকে পরিশীলিত করতে পারি, রিহ্যাবিলিটেশন হেলথ সায়েন্সের যে পেশাজীবীরা রয়েছেন তাদেরকে যদি আমরা পদায়ন করি, সেই ক্ষেত্রে আমরাও কিন্তু পৌঁছে দিতে পারবো এই চিকিৎসা সেবাটিকে। তো আমাদের সেই স্কোপগুলো দরকার। এবং শুধু যে সরকারিভাবে তা না, বেসরকারিভাবেও আমি দেখেছি যে অনেকেই এই উদ্যোগটা নিয়েছেন এবং তারা কাজ করে চলেছেন। হয়তোবা এই জায়গাটি উন্মুক্ত হওয়ার জন্য প্রথম স্টেপটি আমরা নিয়েছি, এরপর গভর্নমেন্ট আমাদের সাথে আসলে আমরা এই জায়গাটিকে অনেক বেশি প্রস্ফুটিত করতে পারবো। আমরা পৌঁছে দিতে পারবো ঘরে ঘরে সবার জন্য রিহ্যাবিলিটেশন হেলথ সায়েন্সের এই সেবাটিকে। আমরা একজন মানুষের যখন একটি বাচ্চাকে নিয়ে, উনি তার একটি ডিসেবল বাচ্চা আছে, সেরেব্রাল পালসির যে বাচ্চাগুলো, আপনি আসলে না দেখলে বুঝতে পারবেন না যে এই বাচ্চাগুলোকে নিয়ে বাবা মা কি কষ্ট করেন। কি অসহায় একটা। 17-18 বছরের একটা বাচ্চা, সেই বাচ্চাটাকে কি একজন মানুষকে ক্যারি করে তাকে সব কিছু করানো সম্ভব? সো তাকে তো স্বনির্ভর করতে হবে। আমরা যেটা সবসময় চিন্তা করি যে একজন একদম হয়তো বা ডিসেবল একটা বাচ্চা, যার হয়তো বা সাইকোলজিক্যালি প্রবলেম আছে, দ্যাট মিনস মেন্টাল হেলথটাও ভালো নেই, ফিজিক্যালিও তিনি ডিসেবল, তো ওই বাচ্চাটিকে নিয়ে তো বাবা মা একেবারেই হতাশ। আমাদের প্রশ্নটা থাকে, আমাদের চিন্তাটা থাকে ওই বাচ্চাটিকে স্বনির্ভর করা, সে যেন হাঁটতে পারে, সে যেন নিজের কাজটা নিজে করতে পারে, তার খাবারটা সে নিজে খাবে, মাকে সে বলতে পারবে আমাকে এক গ্লাস পানি দাও মা। এই যে স্বপ্নটুকু, আসলে অনেকেই মনে করে যে এটুকু কি যথেষ্ট, আমি বুঝতে পারবো না, কিন্তু যে মা এরকম একটি বাচ্চা আছে, যে মায়ের, তিনি বুঝতে পারবেন তার জন্য এই স্বনির্ভরতার অঙ্কটা কত কঠিন। তো ওই জায়গাটিতে না গেলে তো আসলে বোঝা যায় না। রাইট। সো আমি বলবো যে আসলে এই জায়গাটিকে জানার জন্য আমাদের জানতে হবে। এদের সাথে একটু সময় আমি সময় দিতে অনুরোধ হবে, করবো যে right.
আপনাদের যাদের এরকম বাচ্চা আছে তাদের জন্য তো আসলে তাদের সীমাহীন দুঃখ কষ্ট, এটা আরেকজন মানুষ বুঝবেই না। কখনোই আর না আমরা এই আসলে। সাংবাদিকতার সাথে ছিলাম বলে আপা আমরা দেখছি যে কি অসহায়ত্ব একটা মানুষের চোখে মুখে প্রকাশ Right, পায় একটা right. বাবা মায়ের। সো আল্লাহ এটা কারো না দিক। সো আপনারা যে এটা মহৎ কাজ, আমি বলবো যে এইচএসসি যারা পরীক্ষা দিচ্ছ, এই কিছুদিন পরেই পরীক্ষা, কনফিউশন থাকে অনেক সময়, আমার মনে হয় একটু যাচাই বাছাই করে তোমরা নিতে পারো। একদম। এইটা একটা দারুণ সুযোগ আমার কাছে, বাংলাদেশ না সারা পৃথিবীতে এদের জন্য মানে অপরচুনিটি অনেক বেশি। বাংলাদেশও যেহেতু আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, এই দেশটাও সরকার আসলে চাইবে, সরকার আসলে চেষ্টা করবে যে জি, অবশ্যই। এই 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 সেবাগুলো যেন এই সবার নাগরিক কাছে সেবা পৌঁছে যায়, রাইট। না সবার কাছে পৌঁছে যায়। আপনাকে অনেক ধন্যবাদ আপা এই সময়টা অনেক বের করার ধন্যবাদ জন্য। আপনাকে এবং আপনার সাথে আপনার আড্ডা দিয়ে মাধ্যমে- আমার কাছে মনে হচ্ছে যে আমরা অনেক কিছু জানলাম। অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে, আমাদের মাধ্যমে যদি কিছু মানুষও সচেতন হয়, জি। আমি মনে করব আমি সেখানেই সাকসেসফুল। অনেক Thank you. ধন্যবাদ। ভালো থাকবেন। জি। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।